আমি শ্রেয়না আলমকে ভালোবাসি। সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে আমি এখনই ঝাঁপ দেব। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনারা সকলে। দ্রুত ওকে রাজি করান। আবরণ হাঁ করে তাকিয়ে থাকে, কোমরে দুহাত রেখে বাকিদের মতো তাকিয়ে আছে সে, যেন কোনো সার্কাস চলছে। তোমার ছাপ দিতে ইচ্ছে করলে দাও, বাকিদের কেন বিরক্ত করছো ভাই? আবরণের গলা পেয়ে সকলেই তার দিকে তাকালো এবার। আবরণ বিরক্তিতে কপাল কুঁচকে আছে। এই নাটক দেখানোর জন্য এরা দুজন তাকে ডেকে এনেছে। ইচ্ছে তো করছে দুটোকে ধরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। শ্রেয়নাকে সেই কখন ফোন করা হয়েছে, আসছে না কেন এখনো? টিচারদের কথায় আবরণ মুখ বাঁকায়। শ্রেয়না আলম অনিকেতকে অ্যাকসেপ্ট করবে নাকি? আবার করতেও পারে। অনিকেত দেখতে শুনতে ভারী স্মার্ট, ধনীও আছে, বাবা মায়ের একমাত্র সন্তান। এসব ভেবেই আবরণ চুলগুলো সুন্দর করে পেছনের দিকে ঠেলে দেয়, হাত দুটো বগল দাবা করে দাঁড়িয়ে থাকে। তার তো এবার ভীষণ মজা লাগছে। শ্রেয়না এলে কি হবে সেটাই দেখতে চায় আবরণ। তখনই সেখানে শ্রেয়না উপস্থিত হয়, এক প্রকার দৌড়ে আসে, সাথে তার শ্রেয়া। শ্রেয়নার চোখ মুখ অসম্ভব লাল, ফর্সা গাল দুটো টমেটোর মতো রক্তিম হয়ে আছে। শ্রেয়না, এখন তুমি কিছু করো। শ্রেয়না চুপ করে দাঁড়িয়ে থাকে। তাকে দেখার পর অনিকেতের কণ্ঠ যেন আরও একটু উঁচু হয়। শ্রেয়না, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? সবার দৃষ্টি শ্রেয়নার দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পারছে না মাটির তলায় ঢুকে যেতে। শ্রেজানের কানে এসব খবর পৌঁছালে তাকে কি আদৌ ভার্সিটিতে রাখবে সন্দেহ হচ্ছে শ্রেয়নার। শ্রেয়া চারপাশে নজর বুলিয়ে আবরণের দিকে তাকায়। মিরাব সানির সাথে কিছু একটা নিয়ে আলোচনা ব্যস্ত সে। শ্রেয়া গিয়ে আবরণের শার্ট টেনে ধরে। আবরণ ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। শ্রেয়া গম্ভীর স্বরে বলে, দেখছো না আপু বিপদে পড়েছে? তো ঠোঁট গোল করে জিজ্ঞেস করে আবরণ। শ্রেয়া চাপা স্বরে বলে, তুমি আমাদের প্রতিবেশী, তোমার উচিত আমাদের সাহায্য করা। তুমি বিপদে পড়েছো। আপু আর আমার মধ্যে পার্থক্য কই দেখো, যা বলছি করো। আপু কিন্তু কাঁদতে কাঁদতে এসেছে, ও আসতো না, আমিই টেনে নিয়ে এসেছি। না হলে এই বলদের কাজকর্মের সংবাদ ভাই অবধি চলে গেলে আসতো রাখবে না ভাইয়া। আবরণ ঝুঁকে আসে খানিক, হাঁটুতে ভর দিয়ে শ্রেয়ার মুখোমুখি হয়। এর বদলে আমি কি পাবো? যা চাও। অ্যাটিটিউড নিয়ে বলে শ্রেয়া। আবরণের ওষ্ঠে বাঁকা হাসি ফুটে ওঠে। সে কোমর টানা দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, কপাল কুঁচকে তাকায় ছাদের দিকে। শ্রেয়না, কিছু তো বলো, না হলে আমি ঝাঁপ দেব। শিক্ষকদের সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের মধ্যে চাপা গুঞ্জন সৃষ্টি হয়। শ্রেয়না হাত মসরাচ্ছে, ডানে বামে তাকায় সে। এরপর মাথা উঁচু করে বিল্ডিং এর ছাদে তাকায়। অনিকেত প্রায় পড়েই যাবে এমন জায়গায় দাঁড়িয়েছে। কিছু বলবে? শ্রেয়না ফোঁস করে শ্বাস টানে। এরপর মিস্টার শেখের দিকে তাকিয়ে বলে, ছাদে যাবার রাস্তা নেই আর? না, দরজা ভেতর থেকে বন্ধ। বিল্ডিং বেয়ে উঠতে গেলে বিপদের আশঙ্কা রয়েছে। হতাশ কণ্ঠ তার। শ্রেয়না পুনরায় তাকায়। অনিকেত আবারও বলে, 1 থেকে 3 অবধি গুনবো। যদি আমার প্রশ্নের উত্তর না দাও, আই সোয়ার আমি লাভ দেব। 1 থেকে 3 অব্দি কাউন্ট করবো। যদি তুমি ঝাঁপ না দাও, আই সোয়ার নিজ দায়িত্বে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিব। শ্রেয়নার কথায় চমকে তাকায় সকলে। যারা এতক্ষণ হাসাহাসি করছিল তারাও অবাক হয়। ওইদিকে অনিকেত নিজেও ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। আবরণ চাটি মারে শ্রেয়ার মাথায়, মিনমিন করে বলে, তোমার বোন দেখি নিজের কাজ নিজে করে নিচ্ছে, আমি কেন অযথা বুদ্ধি খরচ করতে যাব? ওয়াই? আপুর দৌড় এই অবধি। আমার কথা বিশ্বাস না হলে 5 মিনিট অপেক্ষা করো, এক্ষুনি জ্ঞান হারাবে। বেশি চাপ নিতে পারবে না। আমি সত্যি তোমায় ভালোবাসি। আবরণ এবার চেতে যায়, সবাইকে সরিয়ে নিজে এগিয়ে আসে, কণ্ঠ উঁচু করে বলে, আমরা জানি তুমি তাকে সত্যি ভালোবাসো, প্রমাণ দিয়ে দ্রুত লাভ দাও, না হলে দেখা যাবে তোমার পাখি এখনই ছাদে গিয়ে ধাক্কা দিয়ে তুমি উড়িয়ে দেবে। ভালো ভালো বলছে, নেমে এসো। এসব বালের মেলোড্রামা করে নিজের ইজ্জত নষ্ট করো না। অনিকেত কটমট দৃষ্টিতে তাকায়, তবে আবরণের চোখে পড়ে না। সে শ্রেয়নার দিকে তাকায়। মেয়েটা তাকিয়ে দেখছে। স্যাররা এবার আবরণকে বলে ম্যানেজ করতে। অনিকেতের বাবা মাকে কল করা হয়েছে, তারা আসছেন। শ্রেয়না, শ্রেয়না অসহায় নেত্রে তাকায় স্যারের দিকে। উপসে আসা কান্নাটা গিলে নেয়। স্যার,
তুমি কিছু করো, আপাতত হ্যাঁ বলে তাকে নামিয়ে নিয়ে এসো, পরেরটা আমরা দেখে নিচ্ছি। কিন্তু স্যার, বলছি তো, তোমার কোনো সমস্যা হবে না। শ্রেয়না নিশ্চুপ। তার কি করা উচিত ভেবে পাচ্ছে না। এখানে আসাই ঠিক হয়নি। এখন কি করবে? সবার কাছে যতটা সহজ মনে হচ্ছে তার কাছে তো সেটা সহজ নয়। সে কি করে এমন একটা কাজ করতে পারবে? শ্রেয়না, শ্রেয়না তবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেতেই চমকায় সে। বামে ঘাড় ঘুরিয়ে আবরণ দেখতে পায় নিজের পাশে, যে কিনা ছাদের দিকে তাকিয়ে আছে। চাপা স্বরে বুলি আওড়ায় আবরণ। স্যার যা বলছে মেনে নাও। শ্রেয়নার টলমল নয়নে তাকায়। কিন্তু কিভাবে? শ্রেয়নার হাত আলগোসে চেপে ধরে আবরণ। এক আঙ্গুল দিয়ে গাল চুলকে শ্রেয়নাকে আশ্বস্ত করে বলে, আপাতত স্যারের কথা অনুযায়ী কাজ করো, বাকিরা তোমাকে শিখিয়ে দিচ্ছে। আর সময় নেব না। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে শ্রেয়না আলম। ভালোবাসি তোমায়, হয়তো মৃত্যু পরেও ভালোবেসে যাব। আলবিদা। আবরণ দু দাঁতের ফাঁক দিয়ে গালি ছুড়ে। সমুদ্রের চাওয়াল, মুখে বড় বড় ডায়লগ শুধু। তোর বাপ ওখান থেকে ঝাঁপ দিতে পারবে, লাভ দেওয়ার আগেই জ্ঞান হারিয়ে ছ্যাবলে মেরে পড়ে থাকবে। যত সব ননসেন্স পিপল। সকলের মধ্যেই চাপা গুঞ্জন। শ্রেয়না দ্রুত অনিকেতের দিকে তাকায়। সে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। শ্রেয়না চোখ বন্ধ করে বলে ওঠে, নেমে এসো, আমি রাজি। তোমার প্রপোজাল একসেপ্ট করলাম। চারপাশ করতালিতে মুখরিত। শ্রেয়না আবরণের হাত শক্ত করে চেপে ধরেছে। গাল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। শ্রেয়া এসে বোনের পাশে দাঁড়ায়। তার পেছনে মিরাব সানি। অনেকেই সিটি বাজাচ্ছে, হই হই করে উঠছে। স্যারদের ঠোঁটেও হাসি। অনিকেত ততক্ষণে দৌড়ে নেমে এসেছে। এসেই শ্রেয়নার দিকে এগিয়ে যায়, হাসি মুখে তাকে জড়িয়ে ধরতে চায়। শ্রেয়না কেঁপে ওঠে। ধ্রুব ছাড়া অন্য কেউ তাকে ছুবে সেটা মানতে পারবে না কিছুতেই। কিন্তু তাকে চমকে দিয়ে আবরণ অনিকেতের বুকের কাছে হাত ঠেকিয়ে রাখে। অনিকেতের সঙ্গে সঙ্গে বাকিরাও এতে অবাক হয়। আবরণের দৃষ্টি শান্ত, তবে চোখের দিকে তাকানো যায় না। কালো বড় মণিটা যেন ক্রোধের তীর ছুঁড়ছে। অনিকেত নিজেকে সামলে নেয়, এগোতে নিলেও পারে না। আবরণ নিজের হাত সরায় না। আবরণ শ্রেয়নাকে ইশারা করতেই সে সর্বশক্তি জুগিয়ে চর মারে অনিকেতের গালে। ঠাস ঠাস শব্দে চারপাশের ছেলে মেয়েদের মাঝের উৎসাহ দৌড়ে পালায়। মিরাব সানি তালি দিয়ে ওঠে। শ্রেয়া সিটি বাজায়। এমন চিপ মেন্টালিটির মানুষ খুব কমই দেখেছি। একটা মেয়েকে অস্বস্তিতে ফেলে, লজ্জায় ফেলে নিজের ভালোবাসা আদায় করতে এসেছো? এটা ভালোবাসা প্রকাশ করার নমুনা? নেক্সট টাইম আমার সামনে এইসব কারসাজি করতে এলে না, চটকে পিঠের ছাল তুলে নেবো। মাইন্ড ইট। শ্রেয়না শ্রেয়ার হাত চেপে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কিছু মনে পড়তেই স্যারের দিকে তাকায়। আমাকে এবার ফোর্স করে যদি ওর প্যারেন্টস কে ইনফর্ম করে উত্তম মাধ্যম দিতেন, তবেই বোধ হয় মামলা ঝামেলাটা মিটে যেত, নাটক সৃষ্টি হতো না। ধূপধাপ পা ফেলে শ্রেয়না চলে আসে সেখান থেকে। সবাই যার যার মতো ক্লাসরুমের দিকে পা বাড়ায়। অনিকেত গালে হাত দিয়ে শক্ত চোখে তাকিয়ে আছে আবরণের দিকে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। অনিকেত ভেবেছিল ব্ল্যাকমেল করে হলেও শ্রেয়নাকে রাজি করাবে। মেয়েটাকে তার দারুণ লাগে। আবরণ অবশ্য অনিকেতের দৃষ্টি পাত্তা দিল না। চুলগুলো কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে পেছনের দিকে ঠেলে দিয়ে গান গাইতে গাইতে গেটের দিকে এগিয়ে যায়। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, होरी हारी हो गई मैं, तेरी दीवानी दीवानी। রাত তখন 12:30 বাজে। শ্রেজান ভার্সিটির ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। শ্রেয়না নিজেও কিছু বলতে যায়নি। ভাই বাসায় ফিরলে তাকে খাইয়ে রুমে গিয়ে শুয়েছিল, কিন্তু চোখে ঘুম নেই। ধ্রুবকে বড্ড মিস করছে সে। ধ্রুবর ছবি বের করে শ্রেয়না, ঠোঁটের কোণে হাসি ফুটে তার। ছবিতে শব্দ করে চুমু খায়। একটা চুমু খেয়ে মন ভরে না তার। পরপর বেশ কয়েকটা চুমু খেয়ে বুকের সাথে মোবাইল খানা চেপে ধরে। শুনছো শ্রেয়সী, তোমার সৌন্দর্যে আমি নেশার পুকুরে ডুবে মরি। তুমি কি আসলে এত সুন্দরী, নাকি আমার চোখেই তুমি পড়ি? ধ্রুবর কথা মনে পড়তেই ফিক করে হেসে দেয় শ্রেয়না। ওই মানুষটা ছাড়া ঠিক মতো কেউই তার সৌন্দর্যের বর্ণনা দিতে পারে না। মোবাইল ভাইব্রেট হচ্ছে। শ্রেয়না চমকায়। এত রাতে কে কল দিবে? তার অবচেতন মন ভেবে নেয় ধ্রুবই কল করেছে।
দ্রুত ফোনের স্ক্রিনে তাকাতেই চোখ মুখ কুঁচকে আসে তার। আঙ্গুল ঠেসে কল রিসিভ করে কানে চেপে ধরে, রুষ্ট গলায় বলে, বল। কিছু সময় পেরিয়ে গেলেও প্রীতি কিছু বলে না। শ্রেয়না এতে বিরক্ত হয়ে কল কাটে। পর মুহূর্তেই আবারও কল আসে। শ্রেয়না রিসিভ করে না, অনবরত কল দিতেই থাকে প্রীতি। শেষমেশ বিরক্ত হয়ে কল রিসিভ করে। নিচে আয়। শ্রেয়না অবাক হয়, নাম্বার ভালোভাবে পরোক্ষ করে নেয় বেশ কয়েকবার। এটাই তো প্রীতি। কোথায় যাব? তোর বাসার নিচে আয়। হুড়মুড় করে উঠে বসে শ্রেয়না, দৌড়ে যায় ব্যালকনিতে। পর্দা সরিয়ে উকি দিয়ে দেখতে পায় গেটের সামনে প্রীতি সায়ান দাঁড়িয়ে আছে। অপেক্ষা কর, 2 মিনিটে আসছি। বলেই কল কেটে দ্রুত চলে আসে শ্রেয়না। সে লক্ষ্য করে না পাশের ব্যালকনিতে আবরণ বসে গেম খেলছিল। আবরণ অবশ্য লক্ষ্য করেছে শ্রেয়নাকে, বরং সে নিজেও নিচে উকি দেয়। শ্রেয়নার 2 বন্ধুকে এত রাতে গেটের সামনে ঘুরঘুর করতে দেখে কপাল কুঁচকে আসে তার। জেন আমার বডি, তার আবার 2জন গার্ড। পাগলদের কাণ্ড কারখানা। দ্রুত চল শ্রেয়না। কোথায় যাব? অবাক হয় সে। প্রীতি কথা বাড়ায় না। সায়ান বাইকে উঠলে নিজে তার পাশে বসে পড়ে, তারপর শ্রেয়ানাকে তাড়া দেয়। ভাইকে বলে আসিনি আমি। সমস্যা নেই, ভাইয়ার মোবাইলে মেসেজ পাঠিয়েছি। আমরা একটু ঘুরতে যাচ্ছি, পরে বকাবকি করলে বুঝে নেব। চল তুই, তোকে কিছু দেখানোর আছে। শ্রেয়না মুখ ভর্তা করে বাইকে উঠে বসে। সায়ান একটানে বাইক নিয়ে উধাও হয়ে যায়। আবরণ, মিরাব, সানি তখন বারান্দা থেকে দেখছিল তাদের। মিরাব সন্দিহান গলায় বলে ওঠে, এত রাতে আপুকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? ডাল মে কুছ কালা হে। চল। আবরণের কথায় চমকায় তারা। সানি বলে, কোথায় যাব? ডালের মধ্যে যে কালো রং দেখেছিস, সেটার রহস্য উদ্ঘাটন করতে যাব। কাক নাকি কোকিল। 2 বন্ধু তবদা খেয়ে চেয়ে রয়। ঝটপট আবরণ বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে, তার পেছনে মিরাব, সানি। তারা আবরণের মতিগতি ঠাওর করতে পারছে না। ওদের ধরবো কি করে? আমরা জানি না কোন দিকে গেছে। লোকেশন দেখে যাব। ওর নাম্বার আছে? আচ্ছা। অবাক হয় 2 বন্ধু, নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে বলে, কিভাবে? দারোয়ানের থেকে নেব। আছে নাম্বার তার কাছে, দিতে দেখেছিলাম। কেন নাম্বার দিয়েছিল? সেটা আমি জানি নাকি। যদি লোকেশন অফ করে রাখে? আবরণ গম্ভীর কণ্ঠে বলে। সবসময় পজিটিভ ভাববে। সায়ান সোজা ধ্রুবর বাড়ির সামনে এসে গাড়ি থামায়। শ্রেয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক বিয়ে বাড়ির মতো। এক মুহূর্ত দেরি করে না সে, দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। দারোয়ানকে পরোয়া করে না। মেন ডোর খুলে রাখা সবাইকে পেরিয়ে ভেতরে প্রবেশ করে সে। তার পেছনে প্রীতি এবং সায়ানও ছুটে আসে। শ্রেয়নাকে এখানে দেখে ধ্রুবর পরিবারের লোকজন বেশ অবাক হয়। মেয়েটাকে তারা চেনে, কিন্তু এই অবস্থায় এই মুহূর্তে এখানে তাকে কেউই আশা করেনি, যা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। উপরে চোখ যায় শ্রেয়নার। ধ্রুব তার নতুন বউকে নিয়ে হাসি মুখে করিডোর পেরিয়ে নিজের কক্ষের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে। তার মুখে হাসি দেখে শ্রেয়নার বুক কেঁপে ওঠে। তার মনে দুঃখের জোয়ার আন্দোলিত হয়। প্রিয় মানুষের মুখের হাসি সব সময় প্রিয় হয় না। এই যে ধ্রুবর হাসি মুখখানা দেখে এখন শ্রেয়নার মাথায় আকাশ ভেঙে পড়েছে। অন্য সময় হলে সে তার শখের পুরুষের হাসিটা মন ভরে দেখত। তুমি এখানে? শ্রেয়না কথা বলতে পারে না, চোখে পানি টলমল করছে। হাঁ করে বার কয়েক শ্বাস ছাড়ে শ্রেয়না। আশ্চর্য, তার গলা দিয়ে শব্দ আসে না। শ্রেয়নার হাত চেপে ধরে ভদ্রলোক, অর্থাৎ ধ্রুবর বাবা। তাকে বাড়ির বাইরে নিয়ে আসে, একদম গেটের সামনে। ওনার পিছু পিছু ধ্রুবর মা এবং বোনও আসে। শ্রেয়না তির্যক চাহনি দেয় ধ্রুবর বাবার দিকে। লোকটা গম্ভীর মুখে চেয়ে আছেন তার দিকে। তোমার জন্য সত্যিই খারাপ লাগছে। আমাদের হাতে কিছু নেই, কপালে যা লেখা ছিল সেটাই হয়েছে। এখানে বেশিক্ষণ থেকো না, কষ্ট পাবে। বাসায় ফিরে যাও। শ্রেয়না কথা বলে না, তার গাল বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে তার বদন। তোমরা ভেতরে যাও, আমি আসছি। ধ্রুবর বাবার কণ্ঠ পেয়ে বাকিরা দ্রুত সেখান থেকে চলে আসে। ভদ্রলোকের কথাই বাড়িতে শেষ কথা। ওনার মুখের উপর কেউ কিছু বলতে পারে না, সাহসে কুলায় না। সবাই চলে যেতে শ্রেয়নার দিকে এগোয় রনিত খন্দকার। এগিয়ে সে মাথায় হাত রাখে তার। ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয় শ্রেয়না।
কান্নারা দলা পাকিয়ে আসছে তার, কথা বলতে পারছে না। তুমি আমার মেয়ের মতো, তোমাকে সেভাবে দেখি আমি। আমাকে মাফ করো মা, এখানে অনেক কাহিনী আছে, পরে এক সময় বলবো। আমার ছেলেকে ভুলে যাও, নিজের মতো বাঁচো। অতীত শুধু আমাদের দুঃখ দেয়, আর কিছুই না। শ্রেয়না এবার হেসকি তুলে কাঁদতে থাকে। রনিত খন্দকার দ্রুত পা চালিয়ে ভেতরে চলে যায়। সায়ান প্রীতি এগিয়ে আসে তার দিকে। সায়ান বাইকে উঠলে শ্রেয়নাকে বসায় প্রীতি, এরপর নিজে উঠে বসে। আমরাও জানতাম না ধ্রুবের আজ বিয়ে। তার একজন বন্ধুর থেকে জানতে পেরেছি। ওনার সাথে মাঝে মধ্যেই কথা হতো আমার। আমি ধ্রুবের বিয়ের খবর শোনা মাত্রই দ্রুত তোর কাছে এসেছি। কাঁদিস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। শ্রেয়না পূর্বের মতোই হাঁপানো রোগীর ন্যায় শ্বাস নিতে থাকে। শরীর এলিয়ে দেয় প্রীতির উপর। সায়ান দ্রুত ব্রেক কষে তাকে নামিয়ে আনে বাইক থেকে। পাশেই একটা লেক আছে, 3 বন্ধু সেখানে গিয়ে বসে। চোখে মুখে পানি দেবন, কাঁদিস না প্লিজ। তোকে ভেঙে পড়তে দেখতে পারি না, কিন্তু সচক্ষে দেখাতে চেয়েছিলাম ধ্রুবের এসব রূপ। তাকে দেখে মনে হয়নি সে বিয়েতে রাজি নয়, বরং খুব খুশি দেখাচ্ছিল তাকে। বাড়ি যাবো। বলে কেঁদে দেয় শ্রেয়না। প্রীতি সায়ান হতাশ হয়। শ্রেয়নাকে নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। তাদের পেছনে আবরণের বাইক, যেটা তাদের থেকে বেশ খানিকটা দূরেই। তারা কিছুটা আঁচ করতে পেরেছে। ওরা তো বাসায় চলে গেল। তো আমরা লং ড্রাইভে যাই। ওকে। দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। গুনগুন করে গানের লাইন দুটো ভাঙ্গা গলায় গায় শ্রেয়না। প্রায় ভোর হতে চলল। আর রাত থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সে। কখনো বা বসে থেকেছে, স্যাট গান ছেড়ে রেখেছে মোবাইলে। বুকের ভেতর মনে হচ্ছে পাথর জমে আছে তার। একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছে শ্রেয়না। গাল বেয়ে পানি গড়িয়ে পড়লেও পাত্তা দেয় না। হাসি মুখে আকাশের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর পর আবার গ্রিলে মাথা ঠুকে ডুকরে উঠেছে। কখনো নিজের গলা চেপে ধরেছে, কখনো বা একা একা হেসেছে। সারা রাত তার এভাবেই কাটে। ফজরের আজান পড়তেই টনক নড়ে শ্রেয়নার। ধীরে সুস্থে পা চালিয়ে রুমে আসে। কোনো মতে অজু করে এসে নামাজে দাঁড়ায়। ওইদিকে শ্রেয়না চলে যেতেই আবরণ উঠে দাঁড়ায়। জেবার সাথে সারা রাত চ্যাটিং করেছে। শ্রেয়নাকে অবশ্য 2-1 বার খেয়াল করেছিল, সেদিকে ধ্যান দেয়নি। যার যার ব্যক্তিগত ব্যাপার। এইদিকে জেবার সাথে কথা বলতে পেরে সে খুবই খুশি। বিছানায় এসে লাফ দিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে হানা দেয়। অস্পষ্ট স্বরে আওড়ায়, তুমি আমার থেকেও আমার না, তুমি সত্যি হয়েও কল্পনা। ধ্রুবর বাবার সাথে কথা বলেছিস? জুতা পরা অবস্থায় কথাটা বলে শ্রেজান। শ্রেয়নার বুকের ভেতর যেন সুনামি বয়ে যাচ্ছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। শ্রেজান সেদিকে খেয়াল করে না। পুনরায় বলে ওঠে, তুই বললে আমি প্রস্তাব নিয়ে যাব। বলেই শ্রেয়নার দিকে তাকায়। দৃষ্টি সরিয়ে নিতে গিয়েও বোনের মুখ পানে তার আক্ষিজোড়া আটকে যায়। কাঁদছিস কেন? ও বিয়ে করে নিয়েছে। শ্রেজান কিছুক্ষণের জন্য থম মেরে বসে রয়। মস্তিষ্ক সচল হতেই দাঁড়িয়ে যায়। লম্বা কদমে শ্রেয়নার দিকে এগোয়। মাথায় হাত রাখতে চায় তার। তবে শ্রেয়না খানিক পিছিয়ে আসে। ভেজা গাল মুছে নিয়ে বলে, যা হয়েছে বাদ দাও, ওসব নিয়ে আপাতত ভাবছি না। তুমি অফিসে যাও, আমি শ্রেয়াকে স্কুলে দিয়ে আসি। আমি ওকে নিয়ে যাচ্ছি, বাসার নিচে অপেক্ষা করছে। তুই বরং ভার্সিটিতে যা, মন ভালো হয়ে যাবে। শ্রেয়না আলতো হেসে মাথা নাড়ে। শ্রেজান বোনের মাথায় চুমু খেয়ে গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। লিফটে উঠতেই তার মুখভঙ্গি গম্ভীর হয়ে যায়। টাই খানিক ঢিলে করে নেয়। পকেট থেকে মোবাইল বের করে কোনো নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে। শ্রেয়না বাসায় থাকে, সে নাকি ভার্সিটিতে যাবে না। শ্রেজান তো জানে না সেখানেও ঘাবলা আছে। কোথায় গেলে একটু শান্তি পাবে শ্রেয়না। তার ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। শ্রেজান এসেছে ভেবে দ্রুত ছুটে যায় শ্রেয়না। ভাইয়া হয়তো কিছু ফেলে গিয়েছে, কিন্তু দরজার ওপারে প্রীতি এবং সায়নকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। দুজনেই বেশ পরিপাটি হয়ে এসেছে। রেডি হয়ে আয়। কেন? মাইন্ডে জং ধরে আছে, একটু ফ্রেশ হতে যাব। ঘুরে আসি চল। না করবি না, শুনবো না।
বলেই শ্রেয়নাকে টেনে তৈরি করতে নিয়ে যায় প্রীতি। সায়ান তখন কিচেনে চলে গিয়েছে, ফ্রিজ খুলে এটা সেটা মুখে পুষছে। শ্রেজান বোনদের জন্য আইসক্রিম, চকলেট, আচার সব সময় এনে রাখে। প্রীতি সায়ান এলে তারাই সাবার করে ফেলে। ফুল স্পিডে বাইক চালিয়ে এসে দ্য গ্রিন লাউস রেস্টুরেন্টের সামনে থামে আবরণ, পরনে সাদা পাঞ্জাবি, যেটার হাতা গুটিয়ে কোনো অবধি তুলে রেখেছে। হাতে ড্যানিয়েল ওয়েলিং এর ঘড়ি। তার শরীর থেকে করা টমফোর্ড জেসমিন রুসের ঘ্রাণ আসছে। কালো শুজ পায়ে, চুলগুলো কোনো রকমে সেট করে রেখেছে, তবুও বাতাসের সামনে চলে আসছে। হেলমেট খুলে রেখে ইতিমধ্যে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে উদ্যুক্ত হয়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি বাইরে দাঁড়িয়েছিল। আবরণ লম্বা কদমে তার দিকে এগোয়, কোনো দিকে না তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে জেবাকে। জেবার মুখের অমায়িক হাসি, চোখ বন্ধ করে মাথা রাখে আবরণের প্রশস্ত বুকে। আশেপাশের লোকজন একবার চেয়ে থেকে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়ে। কতদিন পর দেখলাম। জেবা হেসে বলে, 2 দিন আগেও দেখে এসেছো আবরণ। আবরণ হাসে, পাঞ্জাবির পকেট হাতড়ে একটা সাদা গোলাপ বের করে জেবার দিকে বাড়িয়ে দেয়। জেবা মুখে হাসি টেনে ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নেয়। সে জানে সাদা গোলাপে ঘ্রাণ নেই, তবুও এটা সে ইচ্ছে করেই করে। আবরণ এতে বেশ খুশি হয়। তোমাকে বলেছিলাম সাদা শাড়ি পরতে। জেবা মুখ কালো করে নেয়, তার পরনে সাদা 3 পিস। পরেছিলাম, বাবা বলেছে শাড়ি পরে বাইরে যাবে না, ভালো দেখায় না। আবরণ গালি দিতে নিয়েও থেমে যায়, কোমরে হাত রেখে বলে, তোমার হিটলার বাপকে আমার হাতে যদি 1 ঘন্টার জন্য ছাড়তে। জেবা হেসে দেয়। আবরণ তাকে নিয়ে বাইকের দিকে এগোয়। রেস্টুরেন্টে যায় না, লং ড্রাইভে যাবে তারা। সামনে অনিকেত। প্রীতির কথায় চমকে তাকায় শ্রেয়না, পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয়। হাতের আইসক্রিম গপাগপ খেয়ে নেয়। গাছের ছায়ায় বসে আছে 3 বন্ধু, আড্ডায় মেতে উঠেছে তারা। আপাতত অনিকেতের কথা ভুলে যায়, বেটা তাদের না দেখলেই হলো। বড় মাঠ, মাঠের মাঝখানে বড়সড় একটা বটগাছ, যেটার নিচে ইট সিমেন্টের সাহায্যে বেঞ্চ বসানো হয়েছে। সেটার উপরে 3 জন বসে আছে। সামনে চিপস, চটপটি যেটা তারা প্যাকেট করে নেছে, চকলেটস, পানির বোতল, জুস। লিচি ড্রিঙ্কে চুমুক দিয়ে সামনে তাকায় শ্রেয়না। কিছু লোক বড় বড় কদম ফেলে মাঠে ঢুকলো, কালো কাপড়ে হাতে কিছু মোড়ানো। এই দিনের বেলা এমন পোশাক পরার কারণ ধরতে পারছে না শ্রেয়না। বোতল থেকে মুখ সরিয়ে সায়নকে বলল, লোকগুলো কে বলো তো? আমার তো সন্দেহ হচ্ছে ডাকাত নয় তো। সায়ন ভ্যাটকায়। প্রীতিও সন্ধিহার নেত্রে তাকিয়ে থাকে, আর চোখে বার কয়েক সায়নও তাকায়। যা ইচ্ছে করুক, আমাদের কি? আমরা ঘুরতে এসেছি, খেয়ে দিয়ে চলে যাব, চিল কর। সায়নের কথা শেষ হতেই ঠাস করে একটা শব্দ হয়। চমকে তাকায় 3 জনই। শ্রেয়না কেঁপে ওঠে, হাত ফসকে বোতল মাটিতে পড়ে গড়াগড়ি খায়। মাঠের এক কোণে ছোট খাটো একটা ব্লাস্ট হয়েছে, চারপাশে ধুলো ময়লায় মাখামাখি হয়ে গিয়েছে। চারপাশের মানুষজন ছুটাছুটি করছে, তারা ছাড়াও আরও কিছু লোক ছিল এখানে। ভাগ্যিস মাঠের ওই দিকটায় কেউ ছিল না, না হলে কি যে হতো ভাবতেই বুক কাঁপে শ্রেয়নার। সায়ান প্রীতি আর শ্রেয়নার হাত চেপে ধরে, দৌড়ে বেরিয়ে আসতে চায়, তবে তাদের কিছুটা সামনে টিয়ার সেল পড়ে। শ্রেয়না তা দেখে, কিন্তু জিনিসটা চেনে না। সায়ান অবশ্য টিয়ার সেল চিনতে পারে, দ্রুত অন্যদিকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ততক্ষণে চারপাশে ধুলোয় আচ্ছাদিত হয়ে যায়। 3 জনের হাতই আলগা হয়ে আসে। শ্রেয়না একদিকে দৌড়ে সরে যায়, দম বন্ধ লাগছে তার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ বেয়ে টপটপ করে পানি ঝরছে, শরীরের কিছু অংশ জ্বালা পোড়া করছে, মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে, চোখে কিছু দেখতে পারছে না। শ্রেয়নার সামনে একটা গাছের উপস্থিতি পেয়ে সেখানে ভর দিয়ে দাঁড়িয়ে রয়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। কেউ এখন তাকে মেরে ফেললেও কিচ্ছু করার থাকবে না, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। কে জানে প্রীতি সায়ান কোথায় গেল, ঠিক আছে তো তারা? ইতিমধ্যে নীরজ জাহিদ সহ শ্রেজান উপস্থিত হয়, তাদের সাথে পুলিশের কয়েকটা জিপ এসে উপস্থিত হয়।
ইন্সপেক্টর সিনহা দ্রুত ভেতরে চলে যায়। সেই সাথে অ্যাম্বুলেন্সও আনা হয়। কিছুজন আহত হয়েছে। ভেতরে প্রবেশ করে একে একে আহতদের নিয়ে আসা হয়। সৃজন চিন্তিত ভঙ্গিতে পায়চারি করে। তার মোবাইল বেজে ওঠে। প্রীতির আম্মুর কল। সৃজন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, প্রীতি সায়ান সকালে বের হয়েছে, এখনো ফিরিনি। সৃজন বলে, চিন্তা করবেন না আন্টি, আমি দেখছি ব্যাপারটা। প্রীতির আম্মুকে আশ্বস্ত করে সৃজন কল কাটে। মাঠের ভেতরে ঢুকতে যাবে, পরপর বেশ কয়েকটা টিয়ার সেল ছুড়া হয়। সৃজন দ্রুত চলে আসে সেখান থেকে। স্যার, এসব কি হচ্ছে? টিয়ার সেল না ছুড়ে যদি বোম ছুড়ে দেয় কি হবে ভেবে দেখেছেন? সৃজনের কথায় নীরজ জাহিদ গম্ভীর কণ্ঠে বললেন, খুব বড় ভুল করে ফেলেছে সুভাষ আহমেদ। আমাকে ধ্বংস করতে এসে নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছে। নীরজ জাহিদ কয়েকজনকে সেফটি দিয়ে মাঠে পাঠিয়ে দেয়। শহরে ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসছে, আর কিছু সময় পর মাগরিবের আজান পড়বে। নীরজ জাহিদ এবার নিজে মাঠে প্রবেশ করেন। সৃজন নিষেধ করেছিল, সেই সাথে আরও সদস্যরা, কিন্তু তাদের কথা কানে নেয় না নীরজ। সে ভেতরে যেতেই বাইক নিয়ে উপস্থিত হয় আবরণ। তার পেছনে বসা জেবা, সেও আতঙ্কিত হয়ে আছে। আবরণ চুইংগাম চিবোতে চিবোতে বলে, এখানে কি হচ্ছে? আব্বু কোথায়? ভ্রুকুসকে জিজ্ঞেস করে আবরণ। সৃজন কিছু বলতে নিবে তার আগেই ইন্সপেক্টর সিনহা বলে ওঠে, স্যার কিছু অফিসারের সাথে ভেতরে গিয়েছেন, আমাদের নিষেধাজ্ঞা শুনেননি। আবরণ চুইংগাম চিবানো বাদ দিয়ে কিছুক্ষণ থম মেরে চেয়ে থাকে। পর মুহূর্তেই নেমে আসে বাইক থেকে। জেবা আগেই নেমে দাঁড়িয়েছে। তোমাদের চাকরি কে দিয়েছে? সামান্য একজন মানুষকে আটকাতে পারো না? সিনহা বিড়বিড় করে বলে, তিনি সামান্য নন, অসামান্য ব্যক্তি। বাধা দিতে গেলে বুলেটের জায়গায় আমাদের ভরে কোন দিকে ছুটবেন কে জানে। আবরণ পকেট থেকে মাস্ক বের করে পরে নেয়। জেবা আটকে ওঠে। তাকে আটকাতে যাবে, আবরণ শুনে না। ওকে সহি সালামতে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। সিনহার উদ্দেশ্যে কথাটা বলে আবরণ। জেবা যাবে না। আবরণ তার কোনো কথা শুনে না। দ্রুত মাঠের ভেতরে প্রবেশ করে। ইতিমধ্যে প্রেস মিডিয়ার লোকজনের জায়গাটা ভরপুর হয়ে গিয়েছে। আবরণ ভেতরে কাউকে পায় না। জায়গাটা ভীষণ ডেঞ্জারাস হয়ে আছে। নীরজ জাহিদের সাথে আরও কিছু অফিসার রয়েছে। তারা মাঠের একপাশে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তেমন কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। কে কথা থেকে কি করছে বোঝা বড় দায়। নীরদকে ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে আবরণ। মাগরিবের আজান পড়ে গেছে। সে চারপাশে নজর বুলায়, ঘুরে ঘুরে দেখতে থাকে। নীরদের নজরে এখনো আবরণ পড়েনি। সৃজন বেশ কয়েকবার কল দেয় সায়ান এবং প্রীতির নাম্বারে, কিন্তু কোনো রেসপন্স আসে না। চিন্তায় কপালে ভাঁজ পড়ে তার। দ্রুত লোকেশন ট্র্যাক করে তাদের। কপালে ভাঁজ গাঢ় হয়। ওরা মাঠে রয়েছে, কিন্তু কি করে সম্ভব? সবাইকে তো বের করে আনা হয়েছে, নাকি মোবাইল পড়ে আছে সেখানে? ছেলেমেয়েদের কিছু হলো না তো? পরক্ষণে শ্রেয়নার নাম্বারে কল দেয় সৃজন। রিং হচ্ছে, তবে কেউ ওঠাচ্ছে না। সৃজনের কপালে বিন্দু ঘাম দেখা যাচ্ছে। কাপা কাপা হাতে শ্রেয়নার লোকেশন দেখে নেয়। চমকে সামনে তাকায় সৃজন। দিক বিদিক শূন্য হয়ে মাঠের ভেতর দৌড়ে যায়। মুখে মাস্ক লাগিয়ে ডানে বামে তাকায়। নীরদ, আবরণ এবং বাকি অফিসাররা এদিকে আসছে। নীরদ জাহিদ সৃজনকে বিচলিত হতে দেখে এগিয়ে আসেন। এনিথিং রং সৃজন? বোন এখানে আছে স্যার। এক মুহূর্ত দাঁড়ায় না সৃজন, চারপাশে খুঁজতে থাকে। লোকেশন কিছুটা সামনেই দেখাচ্ছে। সৃজন বাকি দুজনের নাম্বার সিনহাকে দিয়ে সেদিকেই ছুটে। আবরণ তাকিয়ে থাকে সৃজনের পিঠের দিকে। মাস্ক ইতিমধ্যে খুলে ফেলেছে সে। ভ্রুকুসকে বলে, এই মহিলা হঠাৎ এখানে কেন এসছে? মরাটাতে শখ মাগো। সৃজন দূরে দেখতে পায় সাদা পোশাক পরিহিত একটা মেয়ে মুখ থুবড়ে গাছের গুঁড়িতে পড়ে আছে। সৃজন দ্রুত এগোয়, কিন্তু ততক্ষণে তার কিছুটা পাশেই টিয়ার সেল পড়ে। ছিটকে দূরে গিয়ে পড়ে সৃজন। চোখ বন্ধ হয়ে আসে তার। টেনেও খুলতে পারে না। চোখ মুখে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। জ্বালা করছে ভীষণ। অবশেষে চোখ বন্ধ করে নেয় সে। এদিকে আবারও হামলা শুরু হয়েছে। নীরজ জাহিদের ভেতরটা রাগে কাঁপছে। দ্রুত সৃজনকে নিয়ে যাওয়া হয়। প্রীতি এবং সায়ানকে পাওয়া গেছে। তারা মাঠের বাইরে ফাঁকা রাস্তায় পড়েছিল। আরও কিছু লোকজন ছিল সেখানে, তাদেরও নিয়ে আসা হয়। আবরণ, বাইরে এসো, এখানে থাকা সেফ না।
তোমরা যাও, আমি সিজনের বোনকে নিয়ে আসি। নাহলে তোমার পরাণ যদি জ্ঞান ফিরে পেয়ে তার পরাণকে না দেখে, তাহলে আমাদের পরাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বাকিটা ভাবতে পারছি না। আবরণকে সেজানের জন্য চিন্তা করতে দেখে অবাক হয় নীরদ। তবে মুখে কিছু বলে না, কিন্তু তাকে এখানে রেখেও যেতে পারেন না। সুভাষ আহমেদ নিজের খেলা দেখাচ্ছে। নীরদ জাহিদ এরপর তার হাড্ডি মাংস আলাদা করবেন। নীরদকে এক প্রকার জোর জবরদস্তির মাধ্যমে সরিয়ে দেয় আবরণ। কিছু লোক তার সাথে আসতে চাইলেও সে নারাজ। একা গিয়ে একাই আসবে। 10 জনের সাথে নিয়ে মরার চেয়ে নিজে একা গিয়ে ফিরে আসবে। শত কষ্ট হলেও চেষ্টা করবে। আবরণ শ্রেয়নাকে দেখতে পায়। সাদা জামা ধুলোয় মলিন হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। পার্সটা শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরে রেখেছে শ্রেয়না। শ্রেয়নাকে নিজের দিকে ফেরায় আবরণ। মুখ লালচে হয়ে এসেছে, হাতের কিছু অংশ ফোসকা পড়েছে, চোখের পাতা বন্ধ, ধীরে ধীরে শ্বাস পড়ছে। অবস্থা খুবই নাজুক। শ্রেয়নাকে কোলে উঠায় আবরণ। দ্রুত বেরিয়ে আসতে চায়, হুট করেই তাকে চারপাশ থেকে ঘেরাও করা হয়। আবরণ তবদা খেয়ে চেয়ে রয়, স্থবিত নেত্রে তাকিয়ে থাকে লোকগুলোর দিকে। অবাক কণ্ঠে বলে, তোমরা কে ভাই? হঠাৎই কোত্থেকে টপকালে? এতক্ষণ যাবৎ ছেলেই বা কোথায়? নীরদ, জাহিদের ছেলে দেখি বেশি কথা বলে। এই ছোকরা, নিজের জবান বন্ধ রাখ, নাহলে মেয়েটার সঙ্গে তোকে উড়াবো। আমার উড়ার শখ বেশ। আমার বাপের নাম সম্মানের সহিত নাও, নাহলে আমি রেগে যাব। বললে ভয় পেলুম। আবরণ অভিমানী গলায় বলে, এভাবে বলে না, আমাকে যেতে দাও। মেয়েটাকে হসপিটালে নিতে হবে। লোকগুলো শ্রেয়নার দিকে তাকায়। ওর না কথায় কে জানে জামার কিছু অংশ আবারও ছিঁড়েও গিয়েছে। পার্সটা আবরণের পকেটে। মেয়েটাকে দিয়ে তুই যা। এই অকেজো ছাগলিটাকে নিয়ে কি করবে তোমরা? সেটা আমরা দেখে নেব। আমি জানি ওকে রেখে গেলেও তোমরা আমাকে ছাড়বে না। বুদ্ধি আছে তো। আবরণ একগাল হাসলো, শ্রেয়নাকে ভালোভাবে কোলে নিল। আরেকটা সত্য কথা বলি। কি? এ হলো সেজান আলমের বোন, নীরজ জাহিদের ডান হাতকে নিশ্চয় চেনো। লোকগুলো এবার কিছুটা অবাক হলো। তারা তো এই সম্পর্কে কিছুই জানে না। লোকটা নিজ থেকেই সব বলে দিচ্ছে। তাহলে তো এক ঢেলে দুই পাখি মারা যাবে। মেয়েটাকে নিয়ে নে তোরা। লোকটা বাকিদের ইশারা করতেই একজন এগিয়ে আসে। আবরণের মুখভঙ্গি গম্ভীর হয়, সেই সাথে শ্রেয়নাকে জাপটে ধরে রাখে নিজের সাথে। শিম্পাঞ্জির আওলাদ, গোরেলার নাতি, চেহারা সুরত তো কোলা ব্যাঙের চেয়েও খারাপ। এই মুখ নিয়ে হামলা করতে এসছিস আবরণ জাহিদকে? আবরণের শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে মাদারফাকার। দাঁড়া, তোদের মারামারি করে স্বাদ মেটাচ্ছে। শ্রেয়নাকে মাটিতে শুইয়ে দেয় আবরণ। এরপর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। লোকগুলোর হাতে পিস্তল নেই, হয়তো কোথাও লুকানো ছিল, তবে বের করার সুযোগ পেল না। আবরণ উড়া ধুরা লাথি ঘুষি দিয়ে সবাইকে কুপোকাত করে ফেলল। মোট 6 জন ছিল। আবরণও খেয়েছে কয়েক ঘা। সকলে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। আবরণ নিজে হাত ঝাঁকি দেয়, দাঁত চেপে বলে, গোরিলার চামড়াগুলো এসেছে আবরণ জাহিদকে আটকাতে। তোদের প্যান্ট খুলে আইজিপির কোয়ার্টারের সামনে দাঁড় করিয়ে রাখবো। নিজেদের প্যান্ট নিজেরাই বেচবে, একদম 200। ব্যঙ্গ করে কথাগুলো বলে আবরণ। এরপর শ্রেয়নাকে কোলে উঠিয়ে নেয়। সামনে পড়ে থাকা 2 জন লোকের পেটে লাথি দিয়ে চলে আসে সেখান থেকে। শ্রেয়নার দিকে তাকিয়ে থেকে বলে, মেয়েটা বেঁচে থাকলে হয়, মরে গেলে আবার না আমি কেস খেয়ে যাই। আল্লাহ পাশে থেকো। আমি ঝামেলা এড়িয়ে চলতে চাইলেও একটা পাজি আমার পিছু ছাড়া না। কত ভালোবাসে রে। যে বা বাড়ি ফিরে পায়ে হেঁটে, অতটাও দূরে নয় তাদের বাসা। তাছাড়া সারাদিন বাইকে বসে থেকে কোমর ধরে গিয়েছে, হেঁটে যাওয়াই ভালো হবে। এরই মধ্যে তার মোবাইলে কল আসে। নাম্বার চেক করে দ্রুত কল রিসিভ করে সে। চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে উঠেছে। প্ল্যান সাকসেস হয়নি, বেঁচে গেছে। যেবার মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। মলিন হলো তার মুখশ্রী। অসহায় গলায় বলল, এখন তবে কি করব? তুমি তোমার তরফ থেকে না করে দাও, তাহলেই হয়।
জেবা চাপা স্বরে বলে, তুমি আবরণ জায়েদকে চেনোই না। ও যেটা পছন্দ জোর করে হলেও নেবে, যেটা তার না সেটা কারণ না। দেখা যাবে আমাকে উড়িয়ে দিয়েছে। যতটা সহজ ভোলা ভালা তাকে দেখায় ততটাও বোকা নয় সে। আমাদের ধারণার বাইরে তার চাল, ধরতেই পারবো না। সেই জন্যই ওর সাথে তেমন দেখা করি না, এড়িয়ে চলি। পাছে ধরা পড়ে গেলে এক টানে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে। ভিতরে ট্রিটমেন্ট চলছে। শ্রেজান এবং শ্রেয়নার দুজনের কারো জ্ঞান ফিরেনি। এছাড়া যারা ছিল তাদের মধ্য থেকে যাদের জ্ঞান ফিরেছে নিজেদের বাসায় ফেরত পাঠানো হয়েছে। আবরণ শ্রেয়নাকে রেখে হসপিটাল থেকে চলে এসেছিল। বর্তমানে মিরাব সানির সাথে রাস্তায় হাঁটছে। পরনে তার সাদা রঙের পাঞ্জাবি আর বুকের কাছে ছোপ ছোপ রক্তের দাগ। আবরণ জানে না কি করে রক্তের ফোঁটা লেগেছে। উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে তারা। মীরা সানি শুধু আবরণের পায়ের সাথে পা মেলাচ্ছে। বস্তু তারা জানে না নিজেদের গন্তব্য আসলে কথায়। আরও কিছু সময় নিঃশব্দে হাঁটার পর সানি বলে ওঠে, আর কত দূর হাঁটবো? আবরণ উত্তর দেয় না। মুখের ললিপপ শেষ হওয়ায় পাঞ্জাবির পকেট থেকে নতুন একটা বের করে মুখে পুরে সানি এবার সামনে এগিয়ে রাস্তায় বসে পড়ে। সে আর হাঁটবে না। একবার না করেছে যেহেতু আবরণ টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেললেও আর উঠবে না ও। কিন্তু তাকে চমকে দিয়ে আবরণ নিজেও বসে পড়ে তার সামনে। মীরাবও কম যায় না, সানির পাশে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ে। কোথায় যাচ্ছি অন্তত এটা বল। সানির কথায় আবরণ পকেটে হাত দিয়ে নিজের মোবাইলখানা বের করে। সানির দিকে সেটা ছুঁড়ে মারলে সে ক্যাচ করে নেয়। আবরণ পুনরায় উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। এদিকে সানি এবং মীরাবের চক্ষু চড়ক গাছ, হাঁ করে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মীরাব একবার মোবাইল দেখছে তো আরেকবার আবরণের দিকে তাকাচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বা অজ্ঞাত কোনো লোকের সাথে ইন্টিমেট হয়েছে। মীরাব সানি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দৌড়ে সামনে এগোয়। আবরণের সামনে সামনে হেঁটে বলে, জেবা আকাম কুকাম কার সাথে করলো দোস্ত? জানি না। আবরণের ভাবশীল জবাবে খানিক বিরক্ত হলো মীরাব। সে পুনরায় প্রশ্ন করে, এখন কোথায় যাচ্ছিস? মহিলা চ্যাপ্টার ক্লোজ করতে। বলেই দ্রুত এগিয়ে এসে মীরাবের কপালে আলতো ধাক্কা দিয়ে নিজে এগিয়ে যায়। তার পেছনে মীরাব, সানিও ছুটে। সত্যি? মিথ্যে। আগেই বুঝেছিলাম। আবরণ হেসে দেয়। প্যান্টের পকেটে হাত পুরে ললিপপ চুষতে চুষতে এগিয়ে যায়। হাস্যরত গলায় বলে, সানি লিওনের নাতনিকে পটাশিয়াম সায়ানাইড দিয়ে পরকালে গেটের সামনে পাঠিয়ে দেব, যেন সেখানে দেহরক্ষী হিসেবে কাজ করতে পারে। কি বলিস না বলিস? বেশি কথা বলিস না তো, মাথা গরম করাবি না, চুপচাপ হাঁটতে থাক। অগত্যা মীরাব সানির মুখ ভোঁতা করে হাঁটতে থাকে। আবরণের মুখের ললিপপ শেষ হতেই পকেট থেকে আরও একটা বের করে। সানি সেদিকে উকি মেরে বলে, কয়টা আছে? আমাদেরও কিছু দে। অন্যের জিনিসে নজর দিয়ে আমার পছন্দ নয়। আশা করি তোরা আমার বন্ধু হিসেবে রুলস মেনে চলবে। কোচি মানবো, সব না দেবার ধান্দা। মীরাব সানি দুজনেই দু পকেটে হাত ঢুকায়। চোখ বড় করে তাকায় আবরণের মুখের দিকে। আবরণ ওদের সাথে নিয়ে হাঁটছে। এত কেন? পুরো দোকান তুলে এনেছিস? খেতে মন চাইলে খেতে থাক, আরেকটা শব্দ ব্যয় করলে ললিপপের জায়গায় গু খাইয়ে দেব। তোরও তো আবার পূর্ব পরিচিত, মাথায় অভাব নেই। শ্রেয়নার জ্ঞান ফিরেছে বেশ কিছু সময় ধরে। সেই থেকে ফ্যাল করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে সে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে, গাল লাল হয়ে গিয়েছে, হালকা আঁচ লেগেছিল। আপাতত ঠিক আছে সে। কপালে এক কোণায় ব্যথা পেয়েছিল, এখনো ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। প্রীতি এবং সায়ান সুস্থ আছে। হালকা সমস্যা দেখা গিয়েছিল কিন্তু অতটাও গুরুতর নয়। দুজনেই সুস্থ। শ্রেয়নার সাথে দেখা করে নিজেদের বাড়ি গিয়েছে। কিছুক্ষণ পর আবার আসবে। বাসা থেকে বারবার কল দিচ্ছে। এখন না গেলে পিটিয়ে দুজনকে বাড়ি ছাড়া করবে। শ্রেয়ানা, কেমন ফিল করছো? হঠাৎ পরিচিত কণ্ঠ পেয়ে নিজের পাশে তাকায় শ্রেয়না। মিস্টার শেখ এবং নীরদ জাইদ এসেছে। শ্রেয়না টের পায়নি। তাদের দেখে হুট করে সে অপ্রস্তুত হলো। জি আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, দ্রুতই সুস্থ হয়ে যাবে। জি। মিস্টার শেখ নীরদের সাথে দেখা করতে এসেছিল। শ্রেয়না এখানে আসে শুনে দেখতে গেলেন তাকে। রাব্বি শেখ কেবিন থেকে বেরিয়ে যেতেই শ্রেয়না বলে ওঠে, স্যার।
নীরজ জাহিদ শ্রেয়নার দিকে তাকায়। তিনি বুঝতে পারেন শ্রেয়না কি বলবে। সেজান একটা কাজে ব্যস্ত আছে, ও সাথে করে তোমাকে হসপিটালে এনেছে, চিন্তা করো না। শ্রেয়না কিছু বলে না। নীরজ জাহিদ আলতো হেসে বিদায় নেয়। শ্রেয়না চোখ বন্ধ করে নিতেই কান্নিস বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হৃদয়ের ব্যথা যখন শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, দেহের ব্যথা সেখানে কিছুই না। আমার ভেতরের সকল অসুখ তোমার খুশিতেও সারে না। আমি তো এমন ছিলাম না। মাঝরাতে আবরণকে নিজের বাড়িতে দেখে জেবা যতটা না চমকেছে তার চেয়েও বেশি ভয় পেয়ে আছে। আবরণকে সে বলেছিল বাবা মা দুজনেই বাসায়, অথচ তার আব্বু আজ সকালেই জার্মানি গিয়েছে মাকে নিয়ে। আবরণের তো আসার কথা ছিল না। জেবার পরনের নাইটি আটখোলা অবস্থায়। মিরাব সানি দ্রুত নিজেদের দৃষ্টি সরায়। বিড়বিড় করে বার কয়েক আস্তাগফিরুল্লাহ লা ওয়াকুয়াতা উচ্চারণ করে। কেউ এই অবস্থায় দরজা খুলে নাকি? অসভ্য মেয়ে মানুষ। জেবা পরপর শুকনো ঢোক গিলে আবরণ তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। সোফায় গা এলিয়ে বসে। তার পাশেই মিরাব সানি এসে দাঁড়ায়। তখনই সিঁড়ির কাছ থেকে আওয়াজ আসে। জেবা, সেই কখন থেকে অপেক্ষা করছি, কে এসেছে? আবরণ ঘাড় ঘুরিয়ে একবার ছেলেটার দিকে তাকায়। পরনে শুধু একটা শর্টস। ছেলেটাও জানে জেবার আব্বু আম্মু বাসায় নেই। এই অসময়ে তেমন কারোই আসার কথা না। আরে বাস, রঙ্গলীলা শুরু হয়ে গেছে দেখে। আমরা একটু লাইভ দেখতে চাচ্ছি। আবরণের কণ্ঠ স্বাভাবিক, যেন সে জেবা এবং ছেলেটাকে স্বাভাবিকভাবে নিয়েছে। এদিকে জেবা নাইটি সুন্দরভাবে পরিপাটি করে নেয়। ছেলেটাও উপরে চলে যায়। শালার পুতকে ধরে নিয়ে আয় তো। ইয়েস বস। বলে ভো দৌড় দেয় মিরাব সানি। কে কার আগে যেতে পারে? জেবা এদিকে শক্ত করে দাঁড়িয়ে আছে। মুখ থেকে রক্ত সরে গিয়েছে তার। আবরণ, তুমি যা ভাবছো সেরকম কিছুই হয়নি। আবরণ ফট করে উঠে দাঁড়ায়। দ্রুত কলম ফেলে জেবার সামনে আসে। মুখোমুখি দাঁড়ায় তারা। জেবা 2 কদম পেছায়। আবরণের দিকে তাকাতেও ভয় লাগছে। ছেলেটার চোখ মুখ স্বাভাবিক, এরপরও জেবা ঢোক গিলছে। সে জানে আবরণকে স্বাভাবিক দেখালেও সে মোটেও স্বাভাবিক নয়। আবরণ ললিপপ গালের এক পাশে ফেলে রাখে, এক ভ্রু উঁচিয়ে শুধায়। শুরু থেকে মনে হচ্ছে কয়েক রাউন্ড হয়ে গিয়েছে, এখন বলছো সেরকম কিছুই হয়নি? আরও কারোর আসার কথা নাকি বেব? জেবা ভয়ে কেঁদে দেয়। আবরণ বিরক্ত হয় এতে। চোখ মুখ কুঁচকে বলে, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? আমি কি বকা দিয়েছে? সরি আবরণ, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আবরণ অবাক কণ্ঠে বলে, আরে জেবা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মাফ কেন চাইছো তুমি? মাফ চাইবে তোমার বাপ। পর মুহূর্তেই জিভে কামড় দিয়ে বলে, হ্যাঁ না, বাপের জায়গায় শত্রু হবে। জেবা কান্না থামায় না, বরং আবরণের পা জড়িয়ে বসে পড়ে। আবরণ নড়াচড়া করে না, সরল তার মুখভঙ্গি। পা ছাড়াতে ছাড়াতে বলে, জান, পা ছাড়ো। তোমার জায়গা আমার পায়ে না, বুকে। ইজ দ্যাট ক্লিয়ার? আবরণের শান্ত কণ্ঠের এহেন কথা শুনে জেবা আরো জোরে কেঁদে দেয়। আবরণের মনে কি চলছে সে জানে না, তবে সেটা সে জেবার জন্য সুখকর হবে না সেটা ভালোভাবেই জানে জেবা। ইতিমধ্যে ছেলেটাকে মিরাব সানি ধরে নিয়ে আসছে। পরনে তার একটা প্যান্ট। আবরণ নিজের পা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয়। ছেলেটার দিকে এগিয়ে এসে তার বডিতে হাত বোলায়। এই বডি দেখি মেয়েদের ইমপ্রেস করো নাকি ব্রো? দারুণ তো, আমি ইমপ্রেসড। ব্যাটাকে কি করবো বল? তেমন কিছু না, আমরা লাইভ পারফরমেন্স দেখবো। বলেই দাঁত কেলিয়ে হাসে আবরণ। কোমরে সাহায্যের ধাক্কা দিয়ে ছেলেটাকে জেবার দিকে ঠেলে দেয়। দুজনে হুড়মুড়িয়ে কাউচের উপরে পড়ে। আবরণ সিটি বাজায়। সেই সাথে মিরাব সানি ছেলেটা জেবার উপর থেকে উঠতে নিলেই আবরণ ধমকে ওঠে। গোলেমের পর যদি উঠিস, আজকে তোর ইয়াক্কা বুলবুল করে দেব। কিস কর। ছেলেটা সরে না নিজের জায়গা থেকে। জেবা কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে। সেই অবস্থায় বলে, আবরণ ছেড়ে দাও প্লিজ। শালি, তোর এই ঠাড়া বড় মুখে আমার পবিত্র নাম উচ্চারণ করলে চাপায় টয়লেটের ব্রাশ ঘষে দেব। আবরণ থামে, সোফায় আরাম করে বসে। ঠকালি কেন আমায়? আবরণের কণ্ঠ শান্ত তবে গম্ভীর। জেবা কেঁদে যাচ্ছে এখনো। ছেলেটা বেশ কাচুমাচু করছে। আবরণ আবার দাঁড়িয়ে যায়। মিরাব, সানি, কাম হিয়ার। এদের কিছু সুন্দর মুহূর্তের ভিডিও আছে, যেটা আপলোড করলে তোদের পেজে দারুণ ভিউ আসবে।
আতকে উঠে জেবা সহ ছেলেটা। আবরণকে কিছু বলবে তার আগেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আবরণ। এগিয়ে এসে ঝুঁকে গিয়ে জেবার গাল স্লাইড করে, এরপর আলগোসে ওর চুলের মুঠি টেনে ধরে। ব্যথায় চোখ খিচে নেয় জেবা। আবরণ তাকে ছেড়ে দিয়ে পকেট থেকে কেচি বের করে ছুঁড়ে মারে জেবার মুখে, যার ফলে নাকের ডগায় লেগে সামান্য কেটে যায়। চুল কাট। চমকে তাকায় জেবা। কি বলছো এসব? যেটা বলছি কর। আবরণের ধমকে জেবা কাপা কাপা হাতে কেচি তুলে নেয়। গাল বেয়ে ঝরঝর করে পানি পড়ছে তার। আবরণ সেদিকে ধ্যান দেয় না, ললিপপ খেতে থাকে। মিরাব সানি ইতিমধ্যে কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ফলমূল বের করে টপাটপ গিলছে। 4-5টা নোংরা, মনে হচ্ছে সুনামি বয়ে গিয়েছে। সি! জেবা কাঁদতে কাঁদতে তার চুলগুলো কেটে দেয়। অল্প কেটে থামতেই আবরণ আবারও ধমকের স্বরে বলে, বাকি চুলগুলো কি তোর নানা এসে কাটবে? হারামজাদি, মুখ খারাপ করিস না, ভদ্র ছেলে আমি, যা বলছি কর। আবরণ! শালির বেটি আবার আমার নাম নিল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে আবরণ। জেবা দ্রুত হাত চালায়। তা দেখে আবরণ নিজের জায়গায় দাঁড়িয়ে মৃদু হাসে, যেন সে মুগ্ধ হয়ে জেবাকে দেখছে। ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। জেবা চুল কাটতে কাটতে একদম চান্দু হয়ে গিয়েছে। নিজের অবস্থা দেখে চিৎকার করে কান্না পাচ্ছে তার, তবে আবরণের সামনে মুখ খুলতে পারছে না। ভেতরে আগুন জ্বলছে জেবার। তোদের পরে দেখে নেব, আপাতত ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড আমি। বেশি নড়াচড়া করতে যাবি, ভিডিও একদম জায়গা বরাবর পাঠিয়ে দেব। আর হ্যাঁ, চাইলে নিজেদের মধুচন্দ্রিমা আবারও কন্টিনিউ করতে পারিস, আর কেউ ডিস্টার্ব করবে না। টাটা গাইস, ফলো মি। আবরণ লম্বা কদমে বেরিয়ে আসে। মুখে এখনো ললিপপ রয়েছে। সেটা খেতে খেতে দ্রুত চলে আসে জেবার বাড়ি থেকে। মিরাব সানি হাসতে হাসতে হাঁটছে। আবরণের কাজ তাদের বেশ পছন্দ হয়েছে, যেটা তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। অতিবাহিত হয়েছে বেশ কিছুদিন। সবকিছু আগের মতোই স্বাভাবিক। শ্রেয়নার হাত মোটামুটি ঠিক। প্রতিদিন তার ব্যান্ডেজ পরিবর্তন করতে হয়। শ্রেজানও প্রায় সুস্থ। হাত আর পায়ের কিছু অংশে বাজেভাবে ফোসকা পড়েছে, তবে আপাতত ঠিক আছে সে। শ্রেয়না আজ ভার্সিটিতে এসেছে। 2-1টা ক্লাস করে বাড়ি ফিরে যাবে। বাসায় তেমন মন টিকে না তার। 4-5টা ভারী লাগে, দম বন্ধ হয়ে আসে। না চাইলেও ভেতরটা ছটফট করে, সহ্য করতে পারে না শ্রেয়না। ক্লাস শেষে শ্রেয়না, প্রীতি এবং সায়ন মাঠের উদ্দেশ্যে হাঁটা দেয়। শ্রেয়নার হাতে একটা ছোট প্যাকেট, যেটা তাদের ক্লাসের একজন দিয়েছে। বলেছে সে যেন আবরণকে এটা দিয়ে দেয়, যেহেতু তারা পাশাপাশি বিল্ডিংয়ে থাকে। শ্রেয়না নিতে চায়নি, কিন্তু মেয়েটার বারবার করা অনুরোধ ফেলতে পারেনি। একটা প্যাকেটই তো, তার উপর আবরণকে ধন্যবাদ দেওয়া উচিত তার। সে সব কিছুই ভাইয়ের থেকে শুনেছিল। ছেলেটা তাকে আবারও সাহায্য করেছে। সেদিন ভার্সিটিতে আবরণ ও শ্রেয়নার ঝামেলা নিয়ে কথোপকথন করছিল দুটি মেয়ে। প্রথমে শ্রেয়নার চর, তারপর আবরণের চর, এই নিয়ে তার কথা বলছিল তারা। দুজন মেয়ের কথোপকথন শ্রেয়নার কানে আসে, এমনকি প্রীতি ও সায়নও শুনতে পায়। শ্রেয়নার নাকের ডগা থেকে চশমাটা ঠেলে খানিক উপরের দিকে উঠিয়ে দেয়, ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটে। প্রীতি সায়ন ভেবেছিল শ্রেয়না রিয়েক্ট করবে, কিন্তু সে তেমন কিছুই বলে না, বরং এমনভাবে প্রস্থান করে যেন সে কিছুই শুনতে পায়নি। মাঠে আসতেই অদূরে আবরণকে দেখতে পায় শ্রেয়না। মেয়েটা বলেছিল আবরণ আজ আসেনি, কিন্তু আবরণ তো দিব্যি আড্ডা দিচ্ছে। এখনই দিবি? পরিশ্রম করে প্যাকেট বাসায় কেন নিয়ে যাব? এখানেই যেহেতু আছে, দিয়ে আসি। বলেই সামনে হাঁটা দেয় শ্রেয়না। এক হাতে মোটা একটা খাতা বুকের সাথে চেপে ধরেছে, অতঃপর হাতে প্যাকেট। তার দুপাশে দুজন হাঁটছে। আবরণ? জি। সানি সবেমাত্র মুখে পানি নিয়েছিল। আবরণের জি শুনে সঙ্গে সঙ্গে ফুরুত করে সবটুকু পানি ফেলে দেয়, যা মিরাবের মুখে গিয়ে পড়ে। সে ভেবে পায় না আবরণ হঠাৎ করেই ভদ্র হয়ে গেল, নাকি তার ভদ্রতা তাদের সামনে এতকাল প্রকাশ পায়নি। ওইদিকে মিরাব ভেজা চোখে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। সানির অছিলায় সম্পূর্ণ মুখ ভিজে গিয়েছে তার। গেঞ্জির বুকের কাজটাও ভিজে জবজবে। এর মুখ নাকি কুয়ো, এত পানি একসঙ্গে নিল কি করে?
আবরণের দিকে প্যাকেটটা এগিয়ে দেয় শ্রেয়না। আবরণ সেটা হাতে নিয়ে একবার প্যাকেটের দিকে তাকায় তো আরেকবার শ্রেয়নার গমন পথে তাকায়। মেয়েটা হাতে কি ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। হাই সিনিয়র, দাঁড়ান। প্যাকেটে বোমা বারুদ এনেছেন কিনা দেখি। দাঁড়িয়ে থাকুন, নড়বেন না। মরলে আপনার সঙ্গে নিয়ে মরবো। একা স্বর্গে যেতে চাচ্ছে না। প্যাকেট খোলা অবস্থায় কথাটা বলে আবরণ। শ্রেয়না এগিয়ে আসে, একরাশ বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে, আবরণ এক প্রকার চেঁচিয়ে ওঠে। এই বানর সিনিয়র, লজ্জা শরম কি সব টিয়ার শেলের ধোঁয়ায় উড়ে গেছে? সিনিয়র হয়ে জুনিয়রকে প্রেমপত্র দিতে লজ্জা করো না? বলেই এগিয়ে আসে আবরণ। শ্রেয়না শক্ত চোখে তাকায়। আবরণ নিজেও কোমরে হাত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার সম্পূর্ণ শ্রেয়নার দিকে। আমার এতটাও দুর্দিন আসেনি বয়সে ছোট একটা ছেলেকে প্রেমপত্র দিব, সেটা যদি তোমার মতো বিচ্ছু পোলাপান হয় তাহলে তো কোশবিন কালেও সম্ভব না। আমার মাথায় বন্দুক ঠেকালেও তোমার দিকে তাকিয়ে দেখবো না আমি। কমসুস। একটানে কথাগুলো বলে থামে শ্রেয়না, বড় বড় শ্বাস নিতে থাকে। আবরণ চোখ ছোট ছোট করে বলে, এখন দেখছেন কেন? চোখে উন্নত মানে ঠাড়া পড়ে যদি। শ্রেয়না ধমকে কিছু বলবে, আবরণ তার মাথায় চাটি মেরে বলে, সবসময় দুটো সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে কি ভ্রমণ করতে চান? ওরা আপনার বডিগার্ড? এই যে চাটি মারলাম, কি কি করতে পারবে বলুন? শ্রেয়না পাশ থেকে সায়ানের হাত চেপে ধরে আবরণের বাহুতে থাপ্পড় মারে। চমকে তাকায় সায়ান, বড় চোখ করে তাকিয়ে থাকে। শ্রেয়নার মুখে পানি, মিরাব সানি কপাল চাপড়ায়। আজকেও ঝামেলা করবে এরা, এরপর নিশ্চয়ই বড় একটা ঘাবলা হবে এখানে। নিজেকে অতটাও হ্যান্ডসাম কিংবা স্পেশাল মনে করো না। মূলত তোমার দিকে তাকাতেও ইচ্ছে করে না। আবার নাকি প্রেম পত্র পাঠাবে, এটা আমার ক্লাসে মারিয়া দিয়েছিল। যদি জানতাম এমন অহেতুক কিছু, তবে সেখানেই তার মুখে ছুঁড়ে মেরে চলে আসতাম। সেই সাথে অ্যাডভাইসও দিয়ে দিতাম যেন সে চোখে ডক্টর দেখায়। চত্বর সব। শ্রেয়না দাঁড়ায় না, লম্বা কদমে চলে আসে সেখান থেকে, বিড়বিড় করে বলে, আমরা তো শুধুমাত্র ভার্সিটির সময়টুকু একসঙ্গে থাকি। নিজে দুটোকে নিয়ে সারাদিন চিপকে ধরে পড়ে থাকে, সেটা দেখে না অন্ধ কোথাকার। আবরণ বাহু ঘষে শ্রেয়নার গমন পথে তাকিয়ে দু দাঁতের ফাঁকে গালি ছুড়ে। ভাইয়া। শ্রেজান নিজের বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ শ্রেয়নার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকায় সে, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলে, ভেতরে আয়। গুটি গুটি পায়ে দু বোন ভেতরে প্রবেশ করে। শ্রেজানের মাথার কাছে দাঁড়িয়ে বলে, আমরা একটু বাইরে যাই, সামনে থেকেই ঘুরে আসবো। মাত্র মাগরিবের আজান হলো, এখন বাইরে যাওয়া ঠিক হবে না। যাই না প্লিজ ভাই। শ্রেয়ার আকুতি মিনতি চলতেই থাকলো। শ্রেয়না অন্যার সাহায্যে নিজেকে আড়াল করে রেখেছে, তার পেট ফেটে হাসি পাচ্ছে। 5 মিনিট ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করে অবশেষে অনুমতি পেল তারা। তবে শ্রেজান কঠোরভাবে নির্দেশ করেছে যেন দ্রুতই ফিরে আসে এবং বেশি দূর না যায়। শ্রেয়া দ্রুত বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। লিফটে না গিয়ে তারা ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামে। নিচে দারোয়ানের সঙ্গে একটু আলাপচারিতা করে গেটের বাইরে চলে আসে। কি সুন্দর রাত, তাই না আপু? শ্রেয়নার হাত চেপে ধরে কথাটা বলে শ্রেয়া। রাত আমার ভীষণ পছন্দের। আমারও। বোনের কথায় হাসে শ্রেয়না। ভেতরের অস্বস্তি দূর করার জন্যই মূলত বের হওয়া। কোনো কিছু নিয়ে ভাবতে চায় না শ্রেয়না, কিছু মনে রাখতে চায় না। তবে ধ্রুবের সাথে কথা বলতে ইচ্ছুক সে, কিন্তু কি করে বলবে? তার সামনেই বা কিভাবে যাবে? আদৌ পারবে শ্রেয়না? এমন দমবন্ধকর পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে? আজকেও সেই মাঠে আসে দু বোন, তবে গাছের নিচে গিয়ে বসতেই অদূর থেকে কারো গঙ্গানির শব্দ কানে আসে। দু বোনের চোখাচোখি হয়। আফসা আলোয় শ্রেয়ার আতঙ্কিত মুখখানা নজরে আসে শ্রেয়নার। সে ভেতরে ভেতরে ভয় পায়। সেদিনকার মতো কোনো ঝামেলা হয় যদি, চট জলদি সেখান থেকে চলে যেতে চায়। তবে কিছু একটা ভেবে আবার দাঁড়ায়। সেদিন তো লোকটা আগেই মারা গিয়েছিল, আজ তো কেউ গঙ্গাচ্ছে। তাদের সাহায্যের জন্য যদি সে বেঁচে যায়। তুই এখানে থাক, আমি দেখে আসছি, খবরদার ভয় পাবি না। বলেই শ্রেয়াকে বসিয়ে নিচে উঠে দাঁড়ায়। শ্রেয়া চাপা স্বরে বলে, মোবাইল নিয়ে যাও। কি করব? আরে পাগল, যদি অন্ধকার বেশি হয় দেখবে কি করে? শ্রেয়না মোবাইল হাতে নিয়ে মাঠের শেষ প্রান্তের দিকে হাঁটা দেয়। মাঠের শেষে জঙ্গলের মতো একটা জায়গা, সেখানে আবার মাটির রাস্তা রয়েছে যা গাছগাছালির ফাঁক দিয়ে চলে গিয়েছে। এদিকটায় মানুষজন খুব কমই যাওয়া আসা করে, বিশেষ করে রাতের বেলা।
জলদি গাছগুলো কেটে ফেলা হবে। শ্রেয়না 2 পা এগোয়, আবার পেছন ফিরে শ্রেয়ার দিকে তাকায়। তেমন স্পষ্ট নয় তার মুখ, তবে সে বসে আছে, এটা বোঝা যাচ্ছে। শ্রেয়না যত এগোচ্ছে গঙ্গানির শব্দ আরো যেন তীব্র হচ্ছে। কিছু দূর এগোতেই কয়েকজন লোককে দেখতে পায় সে। দ্রুত গাছের পেছনে লুকিয়ে যায়। গাছের জন্য চাঁদের আলো ঠিক মতো পড়েনি, যার ফলে তেমন বোঝাও যাচ্ছে না। হুট করেই তাদের মধ্য থেকে একজন আলো জ্বালায়। চমকে উঠে শ্রেয়না। 3-4 জন লোক সেখানে। 2 জন আত্মরা একজনকে ধরে দাঁড়িয়ে আছে। তাদের সামনেই একজন ছুরি হাতে দাঁড়িয়ে, তার পেছনে কয়েকজন। শ্রেয়না কাঁপা কাঁপা হাতে মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করতে থাকে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে সে। ভিডিওতে সব কিছুই এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। শ্রেয়নার চোখ খুলতেই সর্বাঙ্গ কেঁপে উঠে তার। ছেলেটার মুখ একজন শক্ত করে চেপে ধরেছে। সামনের লোকটা পর পর 5 থেকে 6টার মতো আঘাত করে তার পেটে এবং বুকে। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে সেখান থেকে। শ্রেয়না আর দাঁড়ায় না, সে ছেলেটার মুখও দেখেনি, তাকাতেই পারছে না। মোবাইল কোনো মতে হাতের মুঠোয় চেপে ধরে প্রাণপণে ছুটে সে। দৌড়াতে দৌড়াতে শ্রেয়ার সামনে মুখ থুবড়ে পড়ে। এতে করে থুতনির খানিক অংশ কেটে যায়। চমকে তাকায় শ্রেয়া। দ্রুত শ্রেয়নাকে টেনে তুলে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়ার হাত শক্ত করে চেপে ধরে শ্রেয়না। এরপর বোনকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে আসে, থামে না। ছোট্ট শ্রেয়া দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে, তবুও থামছে না। বোনের সাথে পা মিলিয়ে দৌড়াচ্ছে। লিফটে চড়তেই বুকে হাত রেখে শ্বাস ফেলে শ্রেয়না। তার সাথে শ্রেয়া একটুর জন্য বেঁচে গেল। যদি লোকগুলো নজরে চলে আসতো। কি হয়েছে? ওখানে কে ছিল? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে শ্রেয়া। শ্রেয়না দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বলে, একটা বানর ছিল, তাই ভয় পেয়েছি। ভ্রু কুঁচকে তাকায় শ্রেয়া, কোমরে হাত রেখে বলে, এখানে বানর আসবে কোথা থেকে? আমি জানি, যা গিয়ে পানি খেয়ে ঘুমা। আর হ্যাঁ, ভাইয়াকে জানিয়ে দিস আমরা ফিরে এসেছি। আর বানরের কথা বলতে যাবি না, ভাইয়া বকা দিবে। কোন রকম রুমে এসে দরজা আটকায় শ্রেয়না। বুকে হাত রেখে স্বস্তির শ্বাস ফেলে। আজ খাওয়া দাওয়া বন্ধ। নামাজের পর নাস্তা করেছিল, এতেই হয়ে যাবে। কেউ আর খাবে না। ভাইও নিষেধ করে দিয়েছিল রান্না করতে। শ্রেয়না তার আইডি লগ ইন করে। এরপর খুঁজতে খুঁজতে পুরাতন এক ফ্রেন্ডের আইডি বের করে নক করে তাকে। সঙ্গে সঙ্গে সিন করে মেয়েটা। শ্রেয়নার ভালো লাগে ব্যাপারটা। কেউ মেসেজ সিন করতে দেরি করলে তার বেজায় রাগ ওঠে। মেয়েটাকে বলে তার একটা ফেক অ্যাকাউন্ট নেয় শ্রেয়না। একটা কাজে লাগাবে বলে নিয়ে নেয়। মেয়েটাও পাসওয়ার্ড আর ফোন নাম্বার দিয়ে অফলাইনে চলে যায়। শ্রেয়না নিজের ফোনে আইডিটা লগ ইন করে। ভালোই ফলোয়ার্স জুটিয়েছে। ফেক অ্যাকাউন্ট হলেও একদম রিয়েল লাগছে। আইডির নাম রোদেলা আকাশ। শ্রেয়না দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবে। এরপর ঝটপট করে আইডির নাম চেঞ্জ করে ফেলে। আইডির নাম দেয় পরাণের প্রিয়া। এই অদ্ভুত নাম দেখে এক দফা হাসে শ্রেয়না। পর মুহূর্তেই নিজের কাজ সম্পর্কে মনে পড়তেই মুখভঙ্গি গম্ভীর করে নেয়। ভিডিওটা সুন্দর করে পোস্ট করে আইডিতে। সবাইকে মেনশন করে, সেই সাথে বিভিন্ন গ্রুপেও পোস্ট করে। লোকগুলোর কিছু কথোপকথন শুনেছিল শ্রেয়না। তার মনে হলো এসব জনগণের জানা দরকার। পোস্ট করার পর মোবাইলটা বন্ধ করে চার্জ দিয়ে বিছানায় গা এলিয়ে দেয় শ্রেয়না। একটু পানির দরকার ছিল, গলাটা ভেজাতো, তবে আলসেমির জন্য আর উঠল না। পরক্ষণে ব্যালকনিতে শব্দ হওয়ায় কপালে ভাঁজ পড়ে শ্রেয়নার। কান পেতে শুনতে থাকে। শব্দটা কমে না, বরং বেড়েই চলছে। এবার লাফ দিয়ে উঠে বসে শ্রেয়না। লোকগুলো তার পিছু নিয়ে এখানে চলে এলো না তো? এটা কি করে সম্ভব? তাকে তো তারা দেখেনি। দ্রুত বিছানা ছাড়ে। সেন্টার টেবিলের উপরে রাখা ফলমূলের ছুরিতে একটা চাকু ছিল। মাঝারি সাইজের চাকুটা নিয়ে আলগোছে ব্যালকনির দিকে এগোয়। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। এই বুঝি কেউ ধর থেকে মুন্ডু আলাদা করে দিল। শ্রেয়না ঘামছে, কিন্তু উকি দিতেই তার ভয় দূর হয়ে গেল। ভয়ের বদলে শরীরে ভর করলো অজস্র রাগ। মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠেছে। ধূপধাপ পা ফেলে ব্যালকনি থেকে আসে শ্রেয়না।
এরপর হাতের ছুরিটা আবরণের মুখের দিকে বাড়িয়ে দিয়ে বলে, অসভ্য ম্যানারলেস গোলাপান, থাপ্পড় মেরে ভীমরতি ছুটিয়ে দেবো। মাঝরাতে নাটক করা হচ্ছে। আবরণ মাথা খানিক পিছিয়ে নিয়েছিল। শ্রেয়নার রাগ মিশ্রিত আদল একবার পরোক্ষ করে নেয় সে। পর মুহূর্তেই চাকু সমেত শ্রেয়নার হাত বোতল দিয়ে সরিয়ে দিল খানিক। গম্ভীর স্বরে বলল, যদিও আমি নায়কদের থেকে কম নই, এরপরে বলছে ওসব নাটক করার ইচ্ছে আমার নেই। মাঝ রাতে তো একদমই না, এখন হলো চিল করার সময়। শ্রেয়না আগের চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলে, তো গিয়ে চিল করো। অন্যের বেলকনি ভাঙার পায়তারা কেন করছো? আবরণ বিরক্ত হয়, হাতের বোতল দিয়ে শ্রেয়নার মাথায় মৃদু বাড়ি মেরে বলে, চেঁচাচ্ছেন কেন? আস্তে কথা বলুন। আর এই নেন। বলেই শ্রেয়নার মুখে কিছু কাগজ ছুঁড়ে মারে আবরণ, যা কুচি কুচি করে কত টুকরো করেছে আল্লাহ মালুম। শ্রেয়না চোখ বড় করে তাকিয়ে থাকে। আবরণ গ্রিলে হাত রেখে বলে, এসব বালছেল আপনি তো এনেছেন, আমাকে দেবার সাহস কখনো হতো নাকি? জনদরদে এসেছেন অন্যের ভালোবাসার পয়গাম নিয়ে, যান গিয়ে ঘুমান। বলেই শ্রেয়নার মাথায় বোতল ঠেকাতে নিলেই শ্রেয়না সেটা খপ করে নিয়ে নেয়। সিপি খুলে ঢকঢক করে গিলতে থাকে পানীয়। পর মুহূর্তেই ফুরুত করে সম্পূর্ণ পানি আবরণের মুখের উপর ছুঁড়ে মারে। কাজটা সম্পূর্ণ অনিচ্ছায় হয়েছে। শ্রেয়না মুখ বিকৃতি করে বলে, এসব কি ছাইপাশ গিলতে থাকো সবসময়? আমার পেট খারাপ হলো বলে যাচ্ছি। বমি করার ভঙ্গিতে কথাগুলো বলে শ্রেয়না। আবরণ কিছুটা পিছিয়ে আসে, এক টানে বিয়ারের বোতলটা নিয়ে নেয়। এরপর মুখে নিয়ে শ্রেয়নার মুখে ইচ্ছে করেই বিয়ার ফেলে। এবার সত্যি সত্যি বমি করে ফেলবে শ্রেয়না। মুখ হাত দিয়ে চেপে ধরে বলে, ইউ ইডিয়েট, ছাড়বো না আমি তোমায়, জানে মেরে ফেলবো একদম, অপেক্ষা করো। বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় শ্রেয়না। কয়েক দফা বমি করে ক্লান্ত সে। চোখ মুখে পানি ছিটিয়ে জামা পাল্টে টি শার্ট পরে নেয়। অর্ধেক গোসল হয়ে গিয়েছে তার। ক্লান্ত ভঙ্গিমায় বিছানায় গা এলিয়ে দেয়। এত কিছুর মধ্যে ধ্রুব আর মোবাইলের ভিডিওটার কথা ভুলে বসেছে সে। মাথা থেকেই বেরিয়ে গিয়েছে। ওইদিকে আবরণ চোখ মুখ কুঁচকে রুমে চলে আসে। মিরাব সানি তখন লুডু খেলায় মত্ত। তাদের দৃষ্টি যায় আবরণের দিকে। অবাক কণ্ঠে বলে,